দর্শক আবারও আমন্ত্রণ বিডিটি 10 লাইভে, যেটা বলেছি কথা সেই কথা দেখেছি আমরা। বাংলাদেশ দলের ক্রিকেটাররা কিন্তু ইনডোরে অনুশীলন করতে নেমেছে। আমরা যদি একটু পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করতে চাই, তাসকিন আহমেদকে আপনারা দেখতে পাচ্ছেন, একটু যদি জুম করেন মাহমুদ ক্যামেরায়। তাসকিন বোলিং করছে। ঢাকা টেস্টে আসলে পেস ডিপার্টমেন্টে কারা থাকবেন এটা নিয়ে অনেকের অনেক আগ্রহ। সে আগ্রহের ব্যাপারে আসলে কিছু তথ্য আমরা আপনাদেরকে দিতে চাই যে পেস ডিপার্টমেন্টে কারা থাকবে। আপনারা তাসকিন আহমেদকে দেখতে পাচ্ছেন। তাসকিনের যে ব্যাপারটা আমরা বলেছি যে চোট কাটিয়ে কিন্তু সদ্যই তিনি ফিরেছেন এবং যেদিন তিনি সেলাই কেটেছেন সেদিনই কিন্তু তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাসকিনের মনের জোর অনেক বেশি, আমরা তাসকিনকে কাছ থেকে জানি এবং আপনারাও সবাই বাইরে থেকে দেখেন যে তাসকিন অনেক আসলে চেষ্টা করেন, সবসময় আসলে ম্যাচ খেলতে চান, যতটুকু আসলে ফিটনেস নিয়ে সর্বোচ্চ চেষ্টা করা যায় সেই ক্রিকেটারদের মধ্যে অন্যতম তাসকিন আহমেদ। আমরা তাসকিন আহমেদকে দেখছি ঢাকা টেস্টের জন্য তৈরি হতে। তার সব কিছু যদি ঠিকঠাক থাকে, তিনি যদি আসলে বলবো যে হাতের যে চোটটা ওই চোটটা বাঁচিয়ে যদি তিনি আসলে বলবো ব্যাটস ফিটনেসে পাস করতে পারেন, সেক্ষেত্রে আসলে ঢাকা টেস্টে তিনি আসলে টিকে যাবেন। একই সাথে আমরা বলতে চাই রাহিকে আমরা দেখেছি যে চট্টগ্রাম টেস্টে খুব বেশি বোলিং করতে না। রাহি নিশ্চয়ই কোনো নিগলস আছে তার এবং চোটে হয়তো বা ভুগছেন। রাহিকে আমরা বোলিং করতে দেখছি না নেটে। ম্যাচের আগের দিন আসলে এই নেট অনুশীলনটা খুবই গুরুত্বপূর্ণ এবং নেট অনুশীলন থেকে আসলে একটা প্রতিচ্ছবি পাওয়া যায় আসলে পরের দিন একাদশে কারা কারা থাকছেন, কারা কারা খেলবেন। কোচ রাসেল ডমিঙ্গো, একই সাথে ওটিস গিবসন, একই সাথে অ্যাশওয়েল প্রিন্স, সবাই এই পাশে রয়েছেন এবং কোচ রাসেল ডমিঙ্গো দেখলাম যে তাসকিনের বোলিং অনুশীলন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন, তার সঙ্গে কথা বলছেন। ওটিস গিবসন কিছুক্ষণ আগে ইবাদতকে সময় দিয়ে এসেছেন, ইবাদতকে মূল মাঠে তিনি আসলে প্র্যাকটিস করিয়েছেন এবং সেখান থেকে তিনি কিন্তু এই নেটে চলে এসেছেন তাসকিনের বোলিং দেখার জন্য। একই সঙ্গে আমরা দেখছি যে খালেদ আহমেদ, শহীদুল, তাদেরকেও বোলিং করতে। তবে মূল লাইমলাইটে কিন্তু তাসকিন আহমেদ, কারণ ঢাকা টেস্টে আসলে স্পিনারদের আধিক্যই থাকবে বেশি, এটা আমরা কিন্তু আপনাদেরকে আগেই জানিয়েছি। সেই ক্ষেত্রে পেস ডিপার্টমেন্ট আসলে এক পেসার নিয়ে খেলবে না দুই পেসার নিয়ে খেলবে, এটা একটা প্রশ্ন ছিল। তবে বেলা গড়ানোর সাথে সাথে, সময় গড়ানোর সাথে সাথে আমরা যেটা ধারণা করছি যে ঢাকা টেস্টে হয়তো বা এক পেসার হয়তো মাহমুদ খেলতে পারে। মাহমুদ, আপনি যদি কিছু বলেন আর কি বিষয়ে। সাকিব, আসলে এর বিগত টেস্টগুলোতে আমরা দেখেছি যে বাংলাদেশ মিরপুরে আমরা কিন্তু এরকম অহরহ দেখেছি এক পেসার নিয়ে বাংলাদেশ টেস্ট ম্যাচ খেলেছে। আর বাংলাদেশের এই মুহূর্তে যে পেস অ্যাটাকের যে ভঙ্গুর দশা, ইনজুরিতে জর্জরিত, বাংলাদেশ মনে হয় না সেই ভঙ্গুর দশা নিয়ে আসলে পেস অ্যাটাকটা সমৃদ্ধ করবে। এই দশায় একমাত্র বলবো যে ক্লিয়ার অ্যান্ড ক্লিন পিকচার কিন্তু তাসকিন আহমেদই হতে পারেন। তাসকিন আহমেদের যে প্রচেষ্টা, তিনি যে সংগ্রামের মধ্য দিয়ে আসলে নিজেকে তৈরি করেছেন লাস্ট 2টা বছর, সেটা আসলে আমরা সবাই জানি। এবং দেখেন দর্শক, স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন কোচ ওটিস গিবসন বাড়তি একটা পরামর্শ দিচ্ছেন তাসকিনকে যে হ্যাঁ, এভাবে আসলে তোমার বলটা পিচ করাও। তাসকিনের লাইন লেন্থ একটু বুঝিয়ে দিচ্ছেন যেখানে আসলে ভুল ত্রুটি ছিল বা যেই বোলিং মার্কিংয়ে আসলে বল করলে ব্যাটসম্যান বিট হবে, সেই দিক নির্দেশনা গিবসন তাসকিনকে দিয়ে দিলেন। আমরা তাসকিনকেই দেখছি বোলিং করতে। সাকিব, যেটা বলছিলাম আসলে বাংলাদেশের এই পেস অ্যাটাকের যে ইনজুরি জর্জরিত, বাংলাদেশ সেই রিস্কটা হয়তো নেবেন না, এক পেসার নিয়েই খেলাবে। সেক্ষেত্রে ব্যাটিং লাইন আপটা বাংলাদেশ হয়তো বা বাড়ানোর চেষ্টা করবে। তার কারণটা হলো পাকিস্তানের যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপের জবাবটা কিন্তু বাংলাদেশকে ব্যাটিং দিয়েই দিতে হবে। সেক্ষেত্রে আমরা জানি সাকিব আল হাসান ফিরেছেন। সাকিব আল হাসান ফেরাতে একজন যেমন বাড়তি স্পিনার যেমন যোগ হয়েছে, একজন বাড়তি ব্যাটসম্যানে কিন্তু যোগ হয়েছে। এই জায়গাটায় আমরা যদি বলতে চাই, সেক্ষেত্রে বাংলাদেশ হয়তোবা জেনুইন 3 স্পিনার, একই সাথে সাকিব, মানে 4 জন স্পিনার নিয়ে হয়তো খেলতে পারে। আমরা কিন্তু এখানকার উইকেটটা দেখে আমরা কিন্তু সেটা মানে একটু আঁচ করতে পেরেছি। এই মুহূর্তে আপনি যদি লক্ষ্য করেন, তাইজুলকে আমরা দেখছি, মেহেদী হাসান মিরাজকে একই সাথে আমরা দেখছি, নাইম হাসানকে দেখছি, সাকিব আল হাসানকে সবাই হয়তো বা খুঁজছেন যারা সাকিবকে অনেক ভালোবাসেন, কিন্তু সাকিব আল হাসান জিম করছেন। আর আপনারা সবাই জানেন যে দল মাঠে নামার আগে থেকেই সাকিব কিন্তু 4-5 দিন নিজেকে সময় দিয়েছেন, একা একা বোলিং অনুশীলন করেছেন। মানে চ্যাম্পিয়ন ক্রিকেটাররা যেটা করে আর কি মাহমুদ, মানে নিজের কাজটা নিজেই আসলে করে নেন, তাদের কোচ লাগে না, তাদের কারো পরামর্শ লাগে না, তারা নিজেরাই নিজেদের কোচ। আপনি বলছিলেন নাজমাদ সাকিবের কথা বলছিলেন, সাকিব যে চ্যাম্পিয়ন প্লেয়ার, আসলে আমরা গতকাল দেখেছি তিনি যখন কোভিড টেস্টে নেগেটিভ হয়ে দলের সাথে যোগ দিলেন,
দলের যে একটা মনমরা ভাব, সেই ভাবটা কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু নিঃশেষ হয়ে গেছে। একদম আমরা মানে দেখেছি দলের মধ্যে ডমিঙ্গোকে চাঙ্গা এসে ভাব সাকিবের হয়েছে। সঙ্গে গল্প করতে, সাকিবের সঙ্গে প্ল্যান শেয়ার করতে, একই সাথে মমিনুল হকও অনেকটা মানে রিলিফ পেয়েছেন। কারণ সাকিবকে পেলে তিনি বলবো যে কোনো ক্যাপ্টেন বলেন, যে কোনো অধিনায়ক বলেন, মনটা কিন্তু চাঙ্গা হয়ে যায় এবং ভরসা পাওয়া যায়, একটা দুশ্চিন্তা কেটে যায়। বলবো যে এই পেইনটা মনের মধ্যে থাকে, মাথার মধ্যে থাকে যে না আমি কীভাবে আসলে চ্যালেঞ্জের মুখে পড়লে ফাইট দিতে পারবো। হ্যাঁ, তো সেইগুলো কিন্তু সাকিবের মতো একজন ক্রিকেটার যদি থাকে তাহলে কিন্তু অধিনায়ক অনেকটাই নির্ভর হন। হ্যাঁ, নিঃসন্দেহে। এবং আমরা দেখেছি যে গতকাল শুধু নট অনলি ডমিঙ্গো, একদম রাহি থেকে শুরু করে সবার সাথে কিন্তু আলাদা আলাদাভাবে কথা বলেছেন সাকিব আল হাসান। আমরা আজকেও যেটা দেখেছি, যখন ওয়ার্ম আপের পরে যখন সবাই ফিল্ডিং প্র্যাকটিসে নামে, তখন আমরা দেখেছিলাম তাছাড়া ডোমিঙ্গোর সাথে আলাদাভাবে কথা বলতে এবং মুশফিকুর রহিমের সাথে আলাদাভাবে কথা বলতে। তার মানে গেম প্ল্যানটার হয়তো বা ঠিকঠাক করে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি সাদমান ইসলামকে খানিক পরামর্শ দিলেন ডমিঙ্গো। ওপেনিং স্লটে কিন্তু একটা অস্থিরতা চলছে মাহমুদ। মানে হচ্ছে আপনার ওপেনাররা যদি আপনাকে বড় রান না দিতে পারে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে প্রতিপক্ষের ঘাড়ে চেপে বসবেন? এটা তো নিঃসন্দেহে। আপনি দেখেন, আমরা সাদমানের কথাও যদি আমরা বলি, সবশেষ মানে পাকিস্তান সিরিজের আগে যে সবশেষ ম্যাচ খেলেছিল জিম্বাবুয়েতে, সেখানেও কিন্তু সাদমানের কিন্তু সেঞ্চুরি আছে। সাদমানের যে অফ ফর্ম সেটা বলা যাবে না, কিন্তু সাদমানের মধ্যে কেন জানি একটা আত্মবিশ্বাসের একটা ঘাটতি লক্ষ্য করা যায়। এই জিনিসটা নিশ্চয়ই যত বেশি ম্যাচ খেলবে, ইন্টারন্যাশনাল ম্যাচ, তত বেশি তার সেই আত্মবিশ্বাসটা সে বাড়তি পাবে। মাহমুদ, এই জায়গায় আমি একটু যোগ করতে চাই যে অস্থিরতা বা বলেন যে অপেক্ষা, এগুলো কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আছে। কারণ আপনারা জানেন যে সাদমান কিন্তু টেস্ট ক্রিকেটার। সবসময় কিন্তু বাংলাদেশ কিন্তু টেস্ট খেলতে নামে না। একটা টেস্ট হয় বা দুটা টেস্ট হয়, এরপরে লম্বা একটা গ্যাপ। ওই প্রসেসে তারা কি করেন, তারা কীভাবে নিজেদের প্রস্তুত করেন, সেই গাইডলাইনটা কিন্তু তারা পান না। কোচদের আমরা দেখেছি যে যখনই আসলে সীমিত পরিসরে খেলাগুলো হয়ে যায়, তখন কিন্তু তারা ছুটিতে চলে যান। এই ক্রিকেটাররা কিন্তু একটা গাইডলাইন পায় না। এই ক্রিকেটারদের নিয়ে বাড়তি কোনো কিছু করা হয় না। যদিও সেটা করা হয়, টিম ম্যানেজমেন্ট যারা রয়েছেন দায়িত্বশীল, আকরাম খান থেকে শুরু করে যারা আছেন, তারাই কিন্তু ভাবেন, তারা ডমিঙ্গোর থেকে জানতে চান যে এদেরকে কী করবো। সব মিলিয়ে বলবো যে কোচদেরও ভালোবাসতে হবে, একই সাথে সীমিত পরিসরের ক্রিকেটারদেরও ভালোবাসতে হবে, তাদের প্রতি দায়িত্ব থাকতে হবে, একই সাথে টেস্ট ক্রিকেটারদেরও প্রতি দায়িত্ব থাকতে হবে। তারা ধরেন যখন বাংলাদেশের ওয়ানডে বা টি-20 নিয়ে ব্যস্ত থাকে, তখন টেস্ট ক্রিকেটাররা যদি আলাদা একটা ক্যাম্প করে, তাদেরকে যদি প্রপার একটা দিক নির্দেশনা দেওয়া হয় যে তোমরা আজকে এই করবে, কালকে সেই করবে, সব মিলিয়ে একটা গাইডলাইন যদি দিয়ে দেওয়া হয় এবং তাদেরকে যদি বলি যে ম্যাচ খেলানোর মধ্যে যে 3 দিনের ম্যাচ, 4 দিনের ম্যাচ, এগুলো যদি খেলানোর ব্যবস্থা করে দেওয়া হয়, প্রস্তুতি ম্যাচ কিংবা টেস্ট ক্রিকেটারদের যারা বাইরে রয়েছে সব মিলে যদি 2টা দল ভাগ করে দেওয়া হয়, তারা তাদের মধ্যেও কিন্তু বিকেএসপি বলেন বা আমাদের মিরপুর বলেন বা হচ্ছে ফতুল্লাহ বলেন, ফতুল্লাহ যেহেতু আসলে স্টেডিয়ামের সমস্যা চলছে, এছাড়া বিকেএসপিতে কিন্তু আমাদের 2টা মাঠ রয়েছে। তো সব মিলিয়ে বলবো যে খেলার মধ্যে থাকলে বা সিলেটেও আপনার যদি ভালো একটা পিচ রয়েছে, ওখানে সবুজ পিচ, বলবো সেখানেও কিন্তু আসলে ট্রাই করাতে পারেন। তো টেস্ট ক্রিকেটারদের এই যে শুধু যে আন্তর্জাতিক ম্যাচ খেলে বা খেলার আগে তারা প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, কোচদের সান্নিধ্য হবে, তা কিন্তু না মাহমুদ। একটা প্রপার গাইডলাইনে থাকতে হবে। এই যে সাদমান ইসলাম অপেক্ষা করছেন, তিনি নেটে কিছুক্ষণ পরে নামবেন, সাদমানের সঙ্গে সঙ্গী হবেন কে, সেটা নিয়েও কিন্তু আমরা একটা আলোচনা করতে পারি। যদিও আমাদের ক্যাপশনে কিন্তু স্পিন ডিপার্টমেন্ট, পেস ডিপার্টমেন্ট, বোলিং ডিপার্টমেন্টের কথাগুলো বলা হচ্ছে। আমরা যদি একটু বোলারদের আরেকটু দেখাতে চাই, কোচ সোহেল ইসলামকে দেখা যাচ্ছে, তিনিই কিন্তু বলবো বাংলাদেশের স্পিনারদের এখন গুরু। আসলে লোকাল কোচের সঙ্গে যখন আসলে কাজ করে ক্রিকেটাররা, তখন কিন্তু একটা আস্থার জায়গা খুঁজে পায় মাহমুদ, কি বলে? হ্যাঁ, নিঃসন্দেহে। আমরা দেখেছিলাম এর আগে বিশেষ করে তাজুল ইসলামকে নিয়েও অনেক আলোচনা হচ্ছে। ডেনিয়েল ভেট্টরি এসে তাজুল ইসলামের বোলিং অ্যাকশন চেঞ্জ করে দিল, সে বিপদে পড়ে গিয়েছিল, কোনো উইকেটও পাচ্ছিলেন না ওই অর্থে। সে জায়গা থেকে তিনি কিন্তু আবার সেই আগের তার যে অ্যাকশন, সেই অ্যাকশনে ফিরে এসেছেন এবং তিনি কিন্তু সফল হয়েছেন। আমরা যদি তার সবশেষ কয়েকটা টেস্ট দেখি, তিনি কিন্তু সফল। এবং তিনি কিন্তু সবশেষ প্রেস কনফারেন্সে যিনি গণমাধ্যমের সাথে তিনি যেটা কথা বলেছেন, তিনি কিন্তু সোহেল ইসলামের অধীনেই এই সাফল্যগুলো তিনি পেয়েছেন এবং পুরো ক্রেডিটটা কিন্তু সোহেল ইসলামকে দিয়েছেন। তার মানে একটা প্লেয়ার যখন তার কোচকে যখন পুরো ক্রেডিটটা দেয়, তার মানে বুঝে নিতে হবে নিঃসন্দেহে সেই কোচ কতটুকু অবদান রাখতে পারে সেই প্লেয়ারের। সাকিব, আপনি আমাদের দর্শকরা যারা পরে জয়েন করেছেন তাদের জন্য বলে রাখি, ঢাকা টেস্টে পেস ডিপার্টমেন্টে তাসকিনই বলবো যে প্রথম পছন্দ, যদি তিনি ফিট থাকেন। আর যদি তিনি ফিট না থাকেন, সেই ক্ষেত্রে একাদশে কে সুযোগ পাবেন, সেক্ষেত্রে বলবো যে মন্দের ভালো আবারও ইবাদতকে হয়তো বা দেখা যেতে পারে যদি তাসকিন ফিট না থাকেন। আর স্পিন ডিপার্টমেন্টে আপনি যেটা বলছিলেন, 4 জন স্পিনার নিয়োগ, 3 জন জেনুইন স্পিনার এবং একজন আমাদের যে সাকিব আল হাসান রয়েছেন, তিনি তো রয়েছেনই, তিনি সেরা। তিনি হয়তো এই 4 জন মিলে হয়তো বা তার দেখা যেতে পারে, আপনি যেটা যোগ করলেন ঢাকা টেস্টে। সাকিব, আমরা একটু আগে যেটা আলোচনা করছিলাম, সাদমান ইসলামের সাথে কে ওপেন করবেন,
এক্ষেত্রে কিন্তু আসলে এখনও পর্যন্ত গত 2 দিনের যে অনুশীলন আমরা দেখেছি মিরপুরের মাঠে, আমরা যেটা আভাস পেয়েছি মাহমুদুল হাসান জয়কেই কিন্তু ট্রাই করে দেখানো একদম, হতে আপনি পারে। যদি একটু নেট কাউন্ট করে আমি দেখাই, এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর নেটে 3 নম্বর নেটে মাহমুদুল হাসান জয় কিন্তু ব্যাটিং করছেন, এবং মাহমুদুল হাসান জয়ের বলবো অভিষেক চট্টগ্রামে হয়ে যেতে পারতো, কিন্তু আমরা দেখেছি যে সাইফেই টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে। তো এবার যেহেতু সাইফ নেই, তাহলে সুযোগটা জয়ের এসেছে। মানে ওপেনিং স্লটে নতুন কোন একটা মুখ দেখতে যাচ্ছি, এটা নিশ্চিত সেটা নাইম শেখ নাকি মাহমুদুল হাসান জয়। এই জায়গাটায় মাহমুদ, আমি একটা কথা বলি, এই ক্রিকেটের বনেদিক ফরম্যাটটা কিন্তু টেস্ট, এই যে ম্যাচটা, এটা কিন্তু সহজ না, যে কোনো ডেবিউটেন্টের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ, এবং এখানে এসেই নামিয়ে ফাটিয়ে দেওয়া এরকম কিন্তু আসলে নজির আমরা খুব কম দেখেছি। কারণ এটা ধৈর্যের খেলা, এখানে বড় পরিসরে রান করতে হয়, 3 অঙ্কের রান পেলে মানুষ বলবো যে সমর্থন পায় বেশি, এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হয়, এখানে বলবো যে অনেক কঠিন লড়াই চলে, 3টা সেশন টানা এভাবে সারাদিন ব্যাটিং করা, এবং একই সাথে বাকি 4 দিন, যে টোটাল 5 দিন ধৈর্য সহকারে খেলা, সব মিলিয়ে নিজের ফিটনেস ধরে রাখা। এখানে একজন ইয়াং ক্রিকেটার নিজেকে কতটা মেলে ধরতে পারবেন সেটা তো একটা বাড়তি চাপ কাজ করেই। একই সাথে নেমেই আসলে বাংলাদেশের যে ভঙ্গুর অবস্থা, ওপেনিং লাইন আপটা বলবো যে 3 ফর্মেটেই বাংলাদেশ মনে হচ্ছে ওপেনিং নিয়ে খুবই সংকটে, মানে সবসময় মনে হচ্ছে ওপেনিং জায়গাটা, ওপেনিং 3 নম্বর এই জায়গাগুলোতে বাংলাদেশ খুব, এই জায়গাটা বাংলাদেশ যখন থেকে আসলে ক্রিকেট খেলছে কখনই আসলে এই অস্থিরতাগুলো থামছে না। তো সব মিলে বলবো দেখা যাক এখন কী হয়। আমাদের দর্শকদের তো দেখালাম বাংলাদেশ দলের বোলিং লাইন আপ কেমন হতে পারে, জানালাম, তথ্য দিলাম। তো আমাদের দর্শক সবসময় বিডি কুইক টাইমের সঙ্গে থাকবে, বিডি কুইক টাইমকে ভালোবাসবেন, বিডি কুইক টাইমের ওয়েবসাইট এবং একই সাথে ফেসবুক পেজ, সামাজিক যোগাযোগ মাধ্যমে যত যেখানে আসলে বিডি কুইক টাইম সর্বত্র আসলে ছড়িয়ে আছে, আপনারা সব দিকে ক্রিকেটের আপডেট নেবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।